নমস্কার। বাংলাদেশে শেখ হাসিনা জমানার অবসান হয়েছে 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর কী ভূমিকা এবং তারা কি চাইছে সেনাবাহিনী, কেন এই কথাটা উঠছে? বাংলাদেশ পাকিস্তানের মতো যে মূলত ইসলামপন্থী রাষ্ট্রগুলি, যদিও বাংলাদেশকে পুরোপুরি ইসলামপন্থী বলা যায় না, কিন্তু সেখানে মৌলবাদ এবং মোল্লাতন্ত্র খুব অ্যাক্টিভলি আছে সেখানে, সেই হিসাবে বলা হচ্ছে। এই যে সেনাবাহিনী, তারা মূলত রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করে, আমরা সেটা স্বাধীনতার পর থেকে দেখেছি। পাকিস্তানে বিভিন্ন সময়ে সেনা অভ্যুত্থান ঘটেছে, যেটা বাংলাদেশেও ঘটেছে, অর্থাৎ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে। কিন্তু শেখ হাসিনার পতনের পর এই যে 1 বছর বাংলাদেশের সেনাবাহিনী সে রাজনীতিতে হস্তক্ষেপ করার যে চেষ্টা, তেমনভাবে লক্ষ্য করা যায়নি। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য পেশ করেছেন এবং দ্রুত জাতীয় নির্বাচনের জন্য তিনি তার পক্ষে সওয়াল করেছেন। কিন্তু এই যে 1 বছর বাংলাদেশে যে চরম নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল, সেই ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদর্থক ভূমিকা আমরা লক্ষ্য করি না। বিশেষ করে এই যে 5ই আগস্টের পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে এবং তার ইমিডিয়েট পরে বাংলাদেশে যে চরম অরাজকতা, বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ব্যাপকভাবে মারধর, ধরপাকড়, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া, বিভিন্ন ধরনের নির্যাতন তাদের উপর যে সংগঠিত হচ্ছে, সেই ব্যাপারে সেনাবাহিনী কিন্তু নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে। আর 32 ধানমন্ডি, যেটা ঐতিহাসিক স্থাপনা, সেটা যে ধ্বংস করে ফেলল তথাকথিত উচ্ছৃঙ্খল যে ছাত্র সমাজ, এখন তারা এনসিপি করেছে, সেই ব্যাপারে সেনাবাহিনীর কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। এটা একটা বিস্ময়কর ঘটনা। সেনাবাহিনী হচ্ছে দেশের আইন শৃঙ্খলা, আভ্যন্তরীণ বহিরাগত সব ক্ষেত্রেই যখন দেশের মধ্যে চরম অশান্তি সৃষ্টি হয়, তখন সেনাবাহিনীকে সেখানে কাজে লাগানো হয়। আর এখানে বাংলাদেশ সেনাবাহিনী স্বতঃপ্রণোদিতভাবে যে 32 ধানমন্ডি ধ্বংস করা হয়েছিল সেটা রুখতে পারত, কিন্তু তারা সেটা করেনি। বিভিন্ন সময়ে যে রাজনৈতিক বক্তব্য পেশ করছেন সেনাপ্রধান, দ্রুত জাতীয় নির্বাচনের কথা তিনি বলছেন বটে, কিন্তু তিনিও এখনো পর্যন্ত সে ধরনের কোনো সাহস দেখাতে পারেননি। এবং বিগত দিনগুলিতে যেটা আমরা দেখেছি, পাকিস্তানে দেখেছি, বাংলাদেশে দেখেছি, যেভাবে আর্মি প্রধান, সেনাপ্রধান যেভাবে তার সাহস দেখিয়ে অনেক সময় তারা ক্ষমতা দখল করে বা ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করে, সেই ধরনের কোনো তীব্র প্রচেষ্টা আমরা লক্ষ্য করি না। এটার পেছনে খুব সম্ভবত যে কারণ, সেটা হচ্ছে সেনাবাহিনী বর্তমানে দ্বিধা বিভক্ত হয়ে আছে, প্রো আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ, যার ফলে সেনাপ্রধান তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। সেনাবাহিনী যদি তাদের যে স্ট্রং যে তাদের যে অবস্থান, সেটা যদি না নেয়, তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে কোনো সাধারণ নির্বাচনের সম্ভাবনা নেই, এটা হলফ করে বলা যায়। এবং বিভিন্ন বিশ্লেষকদের প্রতিবেদন থেকে এটা উঠে আসছে যে মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন। তো সেনাপ্রধান এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী কি করবে,
এবং খুব সম্ভবত ওয়াকরুজ্জামান অবসরে চলে যাবেন খুব সম্ভবত, যদিও আমি শিওর না। তিনি হয়তো এই বছরের শেষের দিকে হয়তো তিনি অবসরে যাচ্ছেন। তারপরে নূতন সেনাপ্রধান হলে কি অবস্থান নেবে সেটার দিকে সবাই তাকিয়ে আছে। তো একটা সময় বলা হয়েছিল যে সেনাবাহিনী যে উচ্ছৃঙ্খলতা চলছে বাংলাদেশে, চলমান যে ঘটনা প্রবাহ, যে মব করে মারা হচ্ছে, চাঁদাবাজি, জুলুমবাজি, লুটতরাজ, মোল্লাতন্ত্র যেভাবে বাংলাদেশে চলছে প্রবলভাবে, তার বিরুদ্ধে সেনাবাহিনীর যিনি সর্বোচ্চ কর্তা তিনি শুধু একটা প্রতিবেদন দিয়ে শেষ করে ফেলছেন, কোনো অ্যাকশন নিতে পারছেন না। এবং যার ফলে মোহাম্মদ ইউনূস একটা সেফলি উনি শাসন পরিচালনা করে যাচ্ছেন। যদিও শাসনের নামে সেটাকে কি বলবো, সেটা কুশাসন বললেও আরও সেটা ভুল হবে মনে হচ্ছে। এই ধরনের যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটা নজিরবিহীন একটা সরকার, যেটা বাংলাদেশের সংবিধানেও নেই বা পৃথিবীর কোথাও এই ধরনের সরকার প্রতিষ্ঠা হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই, খুব সম্ভবত নেই। এবং আমার ইতিহাসের ছাত্র হিসাবে তো আমার জানাই নেই ব্যাপারটা। এই ধরনের হুট করে একটা, যিনি বাংলাদেশ থেকে চলে গেছেন অনেক বছর আগে এবং তার বিরুদ্ধে অনেকগুলি মামলা ছিল, তাকে এনে হুট করে বসিয়ে দেওয়া হয়েছে তথাকথিত জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব নাম দিয়ে। এখন নাকি তারা জুলাই সনদ তৈরি করবে। ভাবতে অবাক লাগছে বাংলাদেশের জনগণ কীভাবে মেনে নিচ্ছে তাদেরকে, যাদের জনসমর্থন বলতে এখন 5% to 7%, তার চেয়েও কম হবে জনসমর্থন দিয়ে তথাকথিত যে এনসিপি দল প্রতিষ্ঠা করেছে, যার কোনো রাজনৈতিক স্বীকৃতি নেই, তার নিবন্ধন নেই রাজনৈতিক। অথচ সেই সমন্বয়কদের ভিআইপি স্ট্যাটাসে তাদেরকে রাখা হচ্ছে, আর্মি, বিশেষ করে আর্মি। এবং গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেখান থেকে তারা খেয়ে যে এনসিপির নেতারা চলে এসছে এবং আর্মি তার সাজোয়া গাড়িতে যেভাবে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যে ওরা কোনো প্রশাসনিক উচ্চ পদে আসে। আর্মি তাদেরকে এত প্রোটেক্ট কেন করবে? এই আর্মিকে স্যালারি দেওয়া হচ্ছে জনগণের টাকা, জনগণের করের টাকা। আর্মি আইন শৃঙ্খলা রক্ষা করবে, সীমান্ত রক্ষা করবে, সরকারের আদেশ পালন করবে। তো সরকারের কি এটা আদেশ আছে অফিসিয়ালি যে তাদেরকে রক্ষা করার জন্য বা তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য, তা হিউজ সিকিউরিটি দেওয়ার জন্য, ভিআইপি স্ট্যাটাস দেওয়ার জন্য তাদেরকে? সেটাই তো দেখা যাচ্ছে। এখন নাকি বিভিন্ন জায়গাতে এনসিপি সভা করলে তার আগে ডগ স্কোয়াড দিয়ে সেখানে স্নিপার ডগ লাগিয়ে সেখানে জায়গাটাকে তল্লাশি করা হয়। তার মানে যেটা ইন্ডিয়াতে যেটা এসপিজি ক্যাটাগরি, যেটা ভিভিআইপিরা যেটা এনজয় করে, ওরা এখন সেই স্ট্যাটাসে আছে। দলটির তো রাজনৈতিক কোনো নির্বাচন কমিশন তাকে কি এখন নিবন্ধন দিয়েছে? বা দিলেও তাই সে তো সেই ক্যাটাগরিতে সেই নিরাপত্তা পাবে? সেটা তো একটা প্রশ্ন। বেসরকারি বিভিন্ন জনমধ্যে সমীক্ষা বাংলাদেশে হচ্ছে, তাকে দেখা যাচ্ছে যে এখনও প্রায় 30% জনগণের সমর্থন সে আওয়ামী লীগের পক্ষে আছে। সুতরাং এটা একটা আতঙ্কের বিষয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মোহাম্মদ ইউনূস এবং তার যে পৃষ্ঠপোষক দল এনসিপি এবং অন্যান্য জামাতসহ অন্যান্য যে মৌলবাদী দলগুলি আছে, তাদের বিশেষ একটা শিরপীড়া হয়ে দাঁড়িয়েছে। কেননা তারা সব ক্ষেত্রে আওয়ামী লীগের ভূত দেখতে পাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আওয়ামী লীগ চলে এসছে, এই বুঝি শেখ হাসিনা চলে এসছে, এই বুঝি ব্যাপক ধরপাকড় শুরু হয়ে গেছে তাদের বিরুদ্ধে। এই ধরনের একটা অ্যাংজাইটি তাদের মধ্যে কাজ করছে মনে হচ্ছে। এবং শোনা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীর
যে সদস্যরা আছেন এবং তথাকথিত যে সমন্বয়করা আছেন, প্রধান প্রধান সমন্বয়ক, তারা নাকি প্রচুর টাকার মালিক হয়ে গেছে। এটা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্সোনালিটিসরা যে অ্যানালাইসিস করছেন সেখানেও তারা বলছেন এই কথাটা। এত টাকার মালিক তারা কীভাবে হয়েছে? গত 2-3 দিন আগে খুব সম্ভবত বাংলাদেশের যে একজন বিএনপি নেত্রী রুমিন ফারানা, উনি বলছেন যে আওয়ামী লীগ 15 বছরে যা করতে পারেনি তারা 1 বছরে তার চেয়ে বেশি করেছে, মানে কামাই করেছে বেশি, এবং সব বিদেশে ড্রেন হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের যে শিল্প কারখানাগুলির বেহাল দশা, পণ্য রপ্তানি করতে পারছে না, ভারতের স্থল বন্দরগুলি বন্ধ করে দিয়েছে, ইকোনমি সাংঘাতিকভাবে তার গ্রোথ কমে গেছে, জিডিপি কমে গেছে বাংলাদেশে। সব দিক দিয়ে বাংলাদেশ একটা চরম অবস্থার মধ্যে দিয়ে চলছে। কিন্তু মোহাম্মদ ইউনূস উনি নিরাপদে ভয়হীনভাবে বাংলাদেশ শাসন করে যাচ্ছে। এখন ভাবতে হবে, সময় এসেছে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে, এবং সেনাবাহিনী যদি চাপ না দেয় তাহলে খুব সহসা মোহাম্মদ ইউনূস এবং তথাকথিত যে উপদেষ্টারা আছেন, যাদের কোনো রাজনৈতিক জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই, তারা চাইছে অনন্তকাল তারা এইভাবে মানে ভিআইপি স্ট্যাটাসে তারা থাকবে, এবং সেটা তারা চেষ্টাও করছে। সুতরাং সেনাবাহিনী যদি চাপ না দেয় তাহলে সমূহ বিপদ লক্ষ্য করা যাচ্ছে, এবং এই যে বিপদ সংকেত সেটা বাংলাদেশের জন্য খুব ভয়াবহ আকার ধারণ করবে। যেটা ভাবা গেছিল যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ আছে তার কার্যক্রম, সে বিএনপি কিন্তু গত 1 বছর, এটা একটা অবাক করার মতো ব্যাপার, সেরকম কোনো চাপ সৃষ্টি করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। যেটা আশা করেছিলাম আমরা যে বিএনপি প্রচণ্ডভাবে চাপ দেবে, কেননা বিএনপি একটা গণতান্ত্রিক শক্তি, যদিও তার বিরুদ্ধে বিএনপি দলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, থাকলেও তারা গণতন্ত্রের কথাই বলে এবং ধর্মনিরপেক্ষতার কথাও তারা বলে। সুতরাং এই যে এত বড় একটা দল, তারা কিন্তু কিছুই করতে পারেনি গত 1 বছর ধরে। আর জামাত, যারা যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যাদেরকে রাজাকার বলা হয়, হ্যাঁ, তারাও কিন্তু সে ধরনের কোনো চাপ সৃষ্টি করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। এখানে বাংলাদেশের বর্তমান যে গণতান্ত্রিক যে ফোর্স আছে, সেটা বর্তমানে স্বীকৃতভাবে আছে, বিএনপি আছে। সুতরাং বিএনপি যদি একা কিছু না করতে পারে, তাকে ভাবতে হবে। তারেক রহমান এখনও দেশে আসতে পারেনি, একমাত্র মির্জা ফখরুল সাহেব এবং সালাউদ্দিন সাহেবরা কিছু কিছু বলে যাচ্ছে, সংগঠন করে যাচ্ছেন, কিন্তু যে ধরনের প্রেশার ক্রিয়েট করার কথা ছিল তারা কিন্তু সেটা করতে পারেনি। অন্যদিকে সেটা আর্মিও পারেনি, কেননা আর্মিদের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা প্রতীয়মান হচ্ছে, প্রো আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ। সুতরাং এই যে আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাবতে হবে, বাংলাদেশের শুভবুদ্ধিসম্পন্ন জনগণকে এবং গণতান্ত্রিক ভাবাপন্ন রাজনৈতিক দলগুলিকে ভাবতে হবে যে বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে কিভাবে অগ্রসর হওয়া যায়, এবং এই স্বৈরাচারী অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিভাবে চাপ প্রয়োগ করা যায়। অন্যথায় বাংলাদেশের অবস্থা আরও খারাপের দিকে যাবে বলে মনে হচ্ছে, এবং এই সেনাপ্রধান অবসরের পর পরিস্থিতি অন্যদিকে মন নেবে ধারণা করা যেতেই পারে। আজকে এটুকুই।
আলোচনা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।